রহিম প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ডিজিটাল ফলাফল চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। প্রিয় শিক্ষক মণ্ডলী, শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ 4/2/2025 তারিখে জারিকৃত মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে 2025 সালের সিলেবাস অনুযায়ী স্বয়ংক্রিয় পদ্ধতিতে মাধ্যমিক বিদ্যালয়ের 6ষ্ঠ হতে 10ম শ্রেণীর অভ্যন্তরীণ সকল পরীক্ষার ফলাফল তৈরি করার জন্য মাইক্রোসফট এক্সেল ভিত্তিক প্রজেক্ট ফাইল তৈরি করা হয়েছে, যার মাধ্যমে অর্ধবার্ষিক, বার্ষিক, নির্বাচনী ইত্যাদি পরীক্ষার ফলাফল অল্প সময়ে খুব সহজে শিক্ষার্থীর প্রগ্রেসিভ রিপোর্ট, উত্তীর্ণ অনুত্তীর্ণ রিপোর্ট সহ প্রায় 32 প্রকার রিপোর্ট কিভাবে মাত্র একদিনের মধ্যে প্রস্তুত করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই প্রজেক্ট ভিডিওর মাধ্যমে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানেন যে কোনো একটি প্রতিষ্ঠানে যদি 1000 জন শিক্ষার্থী থাকে তাহলে উক্ত শ্রেণীর ফলাফল অন্যান্য রিপোর্ট সহ ম্যানুয়ালি তৈরি করতে 15 জন শিক্ষকের অন্তত 10 থেকে 15 দিন সময় পর্যন্ত লেগে যায়, কিন্তু আমার তৈরিকৃত স্বয়ংক্রিয় ডাইনামিক এক্সেল প্রজেক্ট এর মাধ্যমে মাত্র একদিনই তৈরি করা সম্ভব। ডিয়ার ভিউয়ার, সবার আগে জেনে নেই এই এক্সেল প্রজেক্ট ফাইলের মাধ্যমে আপনারা কি কি সুবিধা পাবেন। যে সুবিধা পাবেন তা হলো: 1. প্রগ্রেসিভ রিপোর্ট, 2. প্রবেশপত্র, 3. সিট লেভেল, 4. প্রশংসাপত্র, 5. চারপত্র, 6. প্রত্যয়নপত্র, 7. বয়স অনুসারে শিক্ষার্থীর জরিপ তথ্য, 8. সকল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা, 9. সকল পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা, 10. নোটিশ বোর্ডে প্রকাশের জন্য ফলাফলের সংক্ষিপ্ত তালিকা, প্রায় 2 ধরনের তালিকা পাবেন, 11. সংক্ষিপ্ত ফলাফল ড্যাশবোর্ড, 12. বিষয়ভিত্তিক ফার্স্ট প্লের তথ্য, 13. গ্রেড ভিত্তিক ফার্স্ট প্লের তথ্য, 14. ফলাফল রেজিস্টার, 15. বই বিতরণ রেজিস্টার, 16. মেধা পুরস্কার বিতরণ তালিকা, 17. উপস্থিতি রেজিস্টার, 18. বেতন ও বিভিন্ন ফি আদায়ের রেজিস্টার, 19. পরীক্ষা ফি উত্তোলন তালিকা, 20. বিষয়ভিত্তিক নম্বর সংগ্রহের ব্ল্যাঙ্ক শিট, 21. অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার সমন্বয়ে গড় ফলাফল প্রস্তুতের সুবিধা রয়েছে, 22. খুব সহজেই উত্তীর্ণ শিক্ষার্থী ডাটাবেস পরবর্তী শিক্ষাবর্ষের নতুন ফলাফলের সফট কপিতে হস্তান্তরের সুবিধা, ফলে পুরাতন শিক্ষার্থীর তথ্য বারবার টাইপ করতে হবে না, 23. জিপিএ ভিত্তিতে মেধাক্রম নির্ণয়ের সুবিধা, 24. মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ণয়ের সুবিধা, 25. শাখাভিত্তিক মেধাক্রম নির্ণয়ের সুবিধা, 26. সম্মিলিত মেধাক্রম সকল শাখায় ভিত্তিতে নির্ণয়ের সুবিধা, 27. এক বিষয়ে বা একাধিক বিষয়ে পর্যন্ত ফেল শিক্ষার্থীদের প্রমোশন দেওয়ার ব্যবস্থা রয়েছে। একাধিক বিষয়ে ফেল শিক্ষার্থীদের প্রমোশন দেওয়া হলে তাদের মেধাক্রম সকল বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিচে আসবে। এভাবে এক বিষয়ে ফেল শিক্ষার্থীর মেধাক্রম এর নিচে 2 বিষয়ের ফেল শিক্ষার্থীদের মেধাক্রম স্বয়ংক্রিয়ভাবে নির্ণয় হবে। সর্বোচ্চ 5 বিষয় পর্যন্ত ফেল শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়ার ব্যবস্থা এই ডাইনামিক প্রজেক্ট ফাইলে সংযুক্ত করা হয়েছে। 28. ফেল বিষয় সংখ্যা লাল রঙের হয়ে যাবে, যার ফলে কোনো বিষয়ের ফেল হয়ে করেছে তা খুব সহজেই বোঝা যাবে। 29. বিষয়ের নাম, বিষয়ের পূর্ণ নম্বর কাস্টমাইজ করার সুবিধা, পরীক্ষার বিষয়ে কম বেশি করা যাবে। 30. সফট কপিটি সহজেই মেমোরি, ফ্যান ড্রাইভ বা গুগল ড্রাইভে সংরক্ষণ করা যাবে। 31. শিক্ষার্থীর ডাটাবেস সিটে শিক্ষার্থীর বয়স যদি উক্ত শ্রেণীর সর্বনিম্ন নির্ধারিত বয়সের কম হয় তাহলে জন্ম তারিখ লাল দেখাবে। 32. খুব সহজে উত্তীর্ণ শিক্ষার্থী ডাটাবেস পরবর্তী শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট শ্রেণীর প্রজেক্ট ফাইলের শিক্ষার্থীর ডাটা এন্ট্রি সিটে কপি করে বেডোফেস্ট অর্থাৎ ফেস্ট স্পেশাল করে ডাটা হস্তান্তর করার সুবিধা। এতে করে প্রতি বছর পুরাতন শিক্ষার্থীর ডাটাবেস বারবার নতুন করে টাইপ করতে হবে না, কেবল নতুন ভর্তিত শিক্ষার্থীর ডাটাবেস এন্ট্রি করলে চলবে। 33. এটা হচ্ছে সবচেয়ে মজার একটি বিষয় যে সিকিউ ও এমসিকিউতে পৃথকভাবে ফাঁস অথবা সম্মিলিতভাবে ফাঁস দেখানোর ব্যবস্থা সংযুক্ত করা হয়েছে। এটা প্রতিষ্ঠান প্রধান বা কমিটি যেটা মনে করে এটাই সিলেক্ট করতে পারবে। 34. শিক্ষার্থীর প্রোফাইল প্রিন্ট করার ব্যবস্থা রয়েছে। সম্মানিত ডিয়ার ভিউয়ার্স, আমার নিকট থেকে আপনারা যারা উক্ত স্বয়ংক্রিয়ভাবে ফলাফল প্রিন্ট করা ডাইনামিক এক্সেল প্রজেক্ট ফাইল নেবেন, আমি আপনাদেরকে ইমেল অথবা হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠাবো। উক্ত লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করার পর ঠিক এরকম একটি জিপ ফাইল পাবেন। এই জিপ ফাইলটি প্রথমে আপনারা আনজিপ করে নেবেন। আনজিপ করার জন্য আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ সফটওয়্যারটি ইনস্টল করতে হবে, অথবা ডিফল্ট হিসেবে জিপ
সফটওয়্যারটি থাকে, তাহলে আপনার যে কাজটি করতে হবে, এই মাউসের পয়েন্টার এই ফাইলটার উপর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এক্সট্রাক্ট ফাইল ক্লিক করবেন, অথবা আপনার কম্পিউটারে থাকতে পারে যে এক্সট্রাক্ট অল এরকম থাকতে পারে। যদি উইন্ডোর থাকে তাহলে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে একটি বক্স আসবে, এই বক্সে গিয়ে আপনি নিচে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে অল্প কিছুক্ষণের মধ্যে একটি নতুন একটি সফটওয়্যার ফোল্ডার এটা এখানে রেডি হবে। তখন পূর্বের ফাইলটি আপনারা ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারেন। যেহেতু ফাইলটি আনজিপ হয়েছে, তাহলে আনজিপ ফাইলটির উপর আমরা মাউসের ডাবল ক্লিক করব। দেখুন এই ফাইলটির ভিতরে কতগুলো শ্রেণীভিত্তিক ফাইল আছে। এই ফাইলগুলো সম্পূর্ণ এক্সেল ফাইল। তো এই ফাইলগুলো ওপেন করার জন্য আপনার কম্পিউটারে যে অফিস প্রোগ্রাম থাকতে হবে তা হচ্ছে অফিস 2016, অফিস 2019, অফিস 2021 অথবা অফিস 365 দ্বারা উক্ত এক্সেল ফাইলগুলো ওপেন করতে হবে। যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে উক্ত আপডেট অফিস প্রোগ্রাম ইনস্টল করা না থাকে, তাহলে পুরাতন অফিস প্রোগ্রামটি আনইনস্টল করে দোকান থেকে অফিস 16 অথবা অফিস 19 অথবা অফিস 365 এর সিডি মাত্র 40-50 টাকা দিয়ে ক্রয় করে ইনস্টল করে নিলেই সমস্যাটি সমাধান হয়ে যাবে। আর পাশাপাশি ফন্ট হিসেবে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে টাইমস নিউ রোমান তো ডিফল্ট হিসেবে থাকি, তাছাড়া পাশাপাশি নিকুশ ব্যান্ড এবং 70 MG ফন্ট ইনস্টল থাকতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আমি যেহেতু পূর্বে ক্লাস 10-এর সায়েন্স গ্রুপটিতে আমি আগে ডাটা এবং শিক্ষার্থীর নাম এন্ট্রি করে রেখেছি, তাই এই ফাইলটির উপর মাউসের পয়েন্টার নিয়ে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে ফাইলটি ওপেন হবে 1 মিনিটের ভিতরে। আপনারা 1 মিনিট বা 40 থেকে 50 সেকেন্ড আপনার ওয়েট করতে হবে, যেহেতু ফাইলটি বাইরে ফাইল, এই জন্য সম্পূর্ণ ওপেন হতে প্রায় 30 থেকে 40 সেকেন্ড সময় নেবে। এই পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন ফাইলটি সম্পূর্ণ ওপেন হওয়া পর্যন্ত। দেখুন ফাইলটি সম্পূর্ণ ওপেন হওয়ার পথে। তো ঠিক এরকম একটি এক্সেল ফাইল প্রথমে ওপেন হবে। ওপেন হলে প্রত্যেকটা ফাইলে ওপেন হলে ঠিক এরকম একটি হোম পেজ চলে আসবে। আপনারা যতক্ষণ পর্যন্ত মাউসের কার্সর প্লাস চিহ্ন না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন ফাইলটি সুন্দরভাবে ওপেন হওয়ার জন্য। প্রথমে আপনার কম্পিউটারে যখন এই পেজটি ওপেন হবে তখন এরকম একটা হলুদ সিকিউরিটি ওয়ার্নিং ম্যাক্রোস হ্যাভ বিন ডিসেবল এই লেখাটি চলে আসতে পারে। এই লেখাটি চলে আসলে আপনারা যে কাজটি করতে হবে, এনেবল কন্টেন্টে আপনারা এখানে ক্লিক করবেন। প্রথমে এটা এনেবল কন্টেন্টে ক্লিক করে যখন সেভ দিবেন, এই লেখাটি বারবার আসবে না। এটা প্রত্যেকটি নতুন ফাইলের ক্ষেত্রে এই লেখাটি আসতে পারে। যদি এই লেখাতে আপনি ক্লিক না করেন তাহলে আপনার লেখালেখির কাজটি করতে পারবেন না। আমি এনেবল কন্টেন্টে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এনেবলটি কন্টেন্ট লেখাটি চলে গেল। এখন আমি প্রত্যেকটা বাটনে ক্লিক করলে কাজ করবে। তো ডিয়ার ভিউয়ার্স, এখান থেকে আমি সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এই কাজটি হলো প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে গিয়ে এখানে আমি সর্বপ্রথম বিদ্যালয়ের ইএন নাম্বার বা ইএমএস কোডটি এখানে দিব। দিলে যারা সফটওয়্যারটি ক্রয় করেছেন তাদের বিদ্যালয়ের নামটি এখানে অটোমেটিক চলে আসবে। তারপর নিচের দিকে যে যতগুলো এখানে নীল ফন্টের টেক্সটগুলো আছে, মানে লেখাগুলো আছে, এগুলো আপনাদের প্রতিষ্ঠানের মতন করে পরিবর্তন করবেন। তারপর ডান দিকে এখানে কতগুলো নীল ফন্টের যে লেখাগুলো আছে এগুলো আপনার প্রতিষ্ঠানের মতো করে সুন্দর করে পরিবর্তন করবেন। পরিবর্তন করার পর আপনি সেভ বাটনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটি বি কেয়ারফুল পার্টস অফ ইউর ডকুমেন্ট অর্থাৎ একটা সিকিউরিটি ওয়ার্নিং আসলে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা 10 থেকে 20 সেকেন্ড ওয়েট করবেন। যতক্ষণ পর্যন্ত মাউসের কার্সরটি প্লাস চিহ্ন ধারণ না করছে ততক্ষণ পর্যন্ত আপনারা ফাইলটি ক্রস করতে পারবেন না। অর্থাৎ যখন মাউসের পয়েন্টারটি প্লাস চিহ্ন ধারণ করবে তখন বুঝতে হবে যে ফাইলটি সম্পূর্ণভাবে সেভ হয়েছে। এখন আমি এইখানে প্রোফাইলের তথ্য আপডেট করার পর এই যে এই ধরনের বাটন আছে হোম বাটনে ক্লিক করে হোম পেজে চলে যাব। এখানে অনেকগুলো বাটন আছে, এই বাটনগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। এখানে দেখা যাচ্ছে প্রথমে যে এখানে শাখা এবং শিক্ষার্থীর নাম, এই নামগুলো আপনার এখানে কোনো কিছু করার দরকার নেই। এখানে যখন শিক্ষার্থী ডাটাবেস সিডি শিক্ষার্থীর নাম এন্ট্রি দেব তখন অটোমেটিক এখানে শিক্ষার্থীর সংখ্যা অটোমেটিক আপডেট হবে। আর এদিকে আছে যে
ঐচ্ছিক বিষয়, এগুলো শুধু নবম এবং দশম শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য, অন্য শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এখানে যাদের ঐচ্ছিক বিষয় এখানে অ্যাড করা প্রয়োজন, এখানে ঐচ্ছিক বিষয় নাম নিখোঁজ ব্যান্ড ফন্টে টাইপ করে অ্যাড করে দিবেন। তারপরে এদিকে আছে সর্বপ্রথম আমরা যে কাজটি করবো, শাখা সিলে এখান থেকে ডিফল্ট হিসেবে ক থেকে চ পর্যন্ত দেওয়া আছে। আপনারা যদি চান যে অন্য কোনো শাখা দিবেন, এখানে অন্য কোনো শাখাও আপনারা নিখোঁজ বন্ড ফন্টে টাইপ করে দিবেন, ইনগুড ফন্টে টাইপ করবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আর এদিকে আছে বিভিন্ন পরীক্ষার যে ফল প্রকাশের তারিখ এখানে উল্লেখ করে দিবেন। আর এদিকে একটা আছে সম্মিলিত ফলাফল প্রকাশের বিভিন্ন পরীক্ষা হতে যে শতকরা হার কত % মার্ক নিয়ে আপনারা গড় ফলাফল তৈরি করবেন, এটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো সর্বপ্রথম আসি যে শিক্ষার্থীর ডাটাবেস এন্ট্রি। আমাদের যে কাজটি হলো এই ফলাফল প্রজেক্টে সর্বপ্রথম শিক্ষার্থীর ডাটাবেস এন্ট্রি সিটে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে একটা শিক্ষার্থী ডাটা এন্ট্রির জন্য একটি বিশাল একটা পেজ চলে আসছে। এই পেজে আপনারা সর্বপ্রথম শাখা সিলেক্ট করবেন। শাখা সিলেক্ট করার জন্য এখান থেকে ক খ যেটা আপনার সিলেক্ট করার এখন প্রয়োজন। এখানে উল্লেখ যে আপনারা এখানে যে শাখা নতুন করে এডিট করবেন, এই শাখার নামগুলো আপনারা এখান থেকে এই ড্রপ ডাউন লিস্ট থেকে এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। তারপরে এখানে যে রুল আছে, রুলগুলো আপনারা ইচ্ছা করলে টাইপ করে দিতে পারেন, অথবা আপনারা এখান থেকে ড্র্যাগ করে যতটুকু রুল প্রয়োজন এতটুকু রুল নিয়ে আপনারা যে সিরিজ ফিল করে আপনারা রুলগুলো দিতে পারেন। ধরুন আমি এখানে সিরিজ ফিল দিব, তাহলে এখানে ক্লিক করে ফিল সিরিজে ক্লিক করবো, তাহলে অটোমেটিক এখানে সিরিয়ালটা পড়ে যাবে। তবে অবশ্যই মনে রাখবেন যে আপনারা যে শিক্ষার্থীর নাম শেষ হলে তারপরে নিচে কোনো রুল লাগবে না। যেমন এখানে 25 জন শিক্ষার্থীর তথ্য দেওয়া আছে, এখানে 26 আমি ডিলিট করে দেব। তো ডিয়ার ভিউয়ার, আরেকটি কথা অবশ্যই মনে রাখতে হবে, আপনারা যখনই এই এক্সেল ফাইলে তথ্য টাইপ করব তখনই মনে রাখতে হবে যদি কোনো ভুল হয় তো কখনোই আমরা কাট করব না, শুধু আমরা ডিলিট করে নতুন করে তথ্য ইনপুট দেব। তো মনে রাখতে হবে যদি কাট করেন তাহলে এক্সেল ফাইলে যে লিঙ্ক আছে লিঙ্ক নষ্ট হয়ে যাবে এবং আপনাদের রিপোর্ট ফলাফল প্রত্যেক জায়গায় ভুল দেখাবে এবং এরর মেসেজ দেখাবে প্রত্যেকটা পেজে। তাই কোনো ক্রমে ভুল ক্রমে আপনারা তথ্য কোনো পেজে তথ্য কাট করবেন না। যদি কাট করে ফেলেন তাহলে Ctrl+Z চেপে রিডো করে ফেলবেন, তাহলে সমস্যাটি সমাধান হয়ে যাবে। অর্থাৎ এক্সেল ফাইলে কখনোই কাট করা যাবে না, যদি ভুল হয় তাহলে ডিলিট করে আবার নতুন করে টাইপ করে দেবেন। তারপরে এখন আসি ছাত্রছাত্রীর নাম এখানে লিখবেন, পিতার নাম, মাতার নাম, মহল্লা, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা। এটা যেহেতু এই প্রজেক্ট ফাইলটা হচ্ছে আপনার সত্যি এমজি ফন্ট, এখানে বিজয় ক্লাসিক সিলেক্ট করে আপনারা এখান থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করে এইটা সিলেক্ট করে আপনারা এখানে টাইপ করবেন। আর যদি আপনার অপ্রু ফন্টের প্রজেক্ট ফাইল নেন তাহলে যেটা সিলেক্ট করতে হবে এখানে বিজয় বা ইউনিকোড সিলেক্ট করে আপনারা ইউনিকোডে টাইপ করতে হবে, নিখোঁজ ফন্ট দেওয়া যাবে তখন। আর যেহেতু এটা হচ্ছে বিজয় ক্লাসিক, আমি এখন বিজয় ক্লাসিক সিলেক্ট করবো, যেহেতু সত্য নিয়ে আমি যে ফন্টে টাইপ করবো এই জন্য। তারপরে এখানে দেখুন জেলা আছে, এইগুলো টাইপ করবেন। তার লিঙ্গর ঘরে যে এটা আছে এটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এখানে ড্রপডাউন লিস্ট হতে যদি ছাত্র হয় এম আর ছাত্র হলে এফ সিলেক্ট করবেন। আর ধর্ম হচ্ছে এখানে যদি ইসলাম হয় আই, হিন্দু হলে এস, বৌদ্ধ হলে বি, খ্রিস্টান হলে কে সিলেক্ট করবেন। তারপর শিক্ষার্থীর জন্মদিনের নম্বর, জন্ম তারিখ। আর জন্ম তারিখের ক্ষেত্রে একটা অবশ্যই লক্ষণীয় যে জন্ম তারিখে ইনপুট দেওয়ার সবার আগে আপনার কম্পিউটারে একটা ডেট সেটিং করে নিতে হবে। ডেট সেটিং করার জন্য আপনি যে কাজটি করতে হবে, এই কাজটি করার জন্য আমি দেখাই কিভাবে ডেট সেটিং করতে হবে। ডেট সেটিংটা করার জন্য আমি মিনিমাইজ করে আমি ডেস্কটপে চলে যাই। ডেস্কটপে গিয়ে আপনি যে কাজটি করতে হবে, এই যে স্টার্ট বাটন আছে নিচে স্টার্ট বাটনের মাউসে রাইট বাটন ক্লিক করে তখন সার্চে লিখুন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল লেখার জন্য আমি আগে কিবোর্ডটা ইংলিশ করে নিতে হবে, তাহলে আমি লিখতে সহজ হবে। কন্ট্রোল প্যানেল CONTRO, এখানে লিখলে কন্ট্রোল প্যানেল শব্দটি এখানে চলে আসবে। আসার পর এখানে যে কাজটি করতে হবে যে ক্লক, ল্যাঙ্গুয়েজ এন্ড রিজন এর অধীনে নিচে যে চেঞ্জ ডেট, টাইম অর নাম্বার ফরম্যাট আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে। এখানে আমরা দেখতে হবে যে
এখানে ফরম্যাট ইংলিশ ইউনাইটেড স্টেট দেওয়া আছে। আপনার এই কাজটি করতে হবে কি, ইংলিশ ইউনাইটেড কিংডম করতে হবে। আপনি এখানে সার্চ দিয়ে দেখবেন কোথায় ইংলিশ ইউনাইটেড কিংডম দেওয়া আছে। ইংলিশ ইউনাইটেড কিংডম, ইংলিশ ইউনাইটেড কিংডম হচ্ছে এটা। আমরা এটা সবসময় সিলেক্ট করে রাখবো এবং শর্ট ডেট দিব DDM এবং 4টা ওয়াই সিলেক্ট করে রাখবো। করার পর আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে ক্লিক করবো। অর্থাৎ আপনার মনে রাখতে হবে যে ফরম্যাটে থাকতে হবে ইংলিশ ইউনাইটেড স্টেট না, এটা সরি এটা হবে ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম কোথায় আছে আমরা সার্চ করে আনবো, এই যে ইংলিশ ইউনাইটেড কিংডম এটা সিলেক্ট করবো সবসময়। তারপর মনে রাখতে হবে যে ইংলিশ ইউনাইটেড কিংডম, তারপরে শর্টে DDM 4টা ওয়াই এটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তারপরে ওকে দিয়ে ক্লিক করুন, তাহলে ডেট সিলিংটা হয়ে যাবে। তারপর আমরা কল দিয়ে বের যাই এবং নিচ থেকে আমরা যে প্রজেক্ট ফাইলে চলে যাই। তাহলে এই ধরনের ডেট সিলিং একটা কম্পিউটার বা ডেস্কটপে শুধু একবারই করতে হবে, বারবার করার প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে ডেট লিখতে পারবো। ডেট লেখার ক্ষেত্রে প্রথমে 2 অঙ্ক হচ্ছে জন্ম তারিখ, তারপরে স্ল্যাশ দিয়ে 2 অঙ্ক হচ্ছে মাসের সংখ্যা, তারপরে অবলিক দিয়ে তারপরে হচ্ছে 4 অঙ্ক জন্ম সাল। এটা আপনারা এখানে লিখে দিবেন। এখানে বিস্তারিত যে নোটিফিকেশন দেওয়া আছে কেমন করতে হয়। তারপরে পিতার মোবাইল নাম্বার, মাতার মোবাইল নাম্বার, পরে আছে পিতার আইডি, মাতার আইডি, এই শিক্ষার্থী ইউনিক আইডি। আপনারা যতটুকু সম্ভব অতটুকু ফিল আপ করবেন। তবে যেগুলো কম্পালসারি করতে হবে, শাখা সিলেক্ট করতে হবে, রোল নং দিতে হবে, আর এখানে শিক্ষার্থীর নাম এবং লিঙ্গ এবং ধর্ম, এই কয়েকটা জিনিস আপাতত অবশ্যই মানে বাধ্যতামূলকভাবে দিতে হবে, নাহলে আপনারা এখানে রিপোর্ট দেখাবে না। তো এইভাবে আপনারা এখানে একটি শিক্ষার্থীর তথ্য সুন্দরভাবে ফিল আপ করতে পারবেন। আর জন্ম তারিখ দেওয়ার পরে এখানে শিক্ষার্থীর যে শিক্ষার্থীর প্রথম বয়স এবং জন্ম তারিখ কোথায় অটোমেটিক দেখাবে। তারপরে একটা জিনিস দেখাচ্ছে, ধরুন আপনার টাইপ করতে এখানে ভুল হয়ে গেছে। ধরুন যে এই নামটি এখানে 24-এ না আশা করা ছিল, এখানে 26-এ আমি করতে পারি। এখানে 26 থেকে আমি কিন্তু এটা কেটে আনতে পারবো না। 24-এ যে নামটা 26-এ সিরিয়ালে আসার কথা, এটা আমি কিভাবে আনবো? তখন আমি করবো কি, এই নামটি এই রোটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর Ctrl+C দিয়ে আমি করবো কি, এই যে 26 রোডে এখানে এসে আমি এখানে মাউস পয়েন্টার রেখে সিলেক্ট করে তখন মাউসের রাইট বাটন ক্লিক করে তখন স্পেশাল পেস্ট, এই যে ভ্যালু পেস্ট মানে স্পেশাল পেস্ট মানে ভ্যালু পেস্ট, এই 1 2 3 দিয়ে ক্লিক করলে তথ্যটি এখানে চলে আসবে এবং আগে তথ্যটি আমি এখান থেকে ডিলিট করে দেব। তারপরে এখানে আমি শাখা সিলেক্ট করে নেব। এভাবে আমি তথ্য এক রো থেকে আরেক রোতে স্থানান্তর করতে পারি অথবা একাধিক তথ্য একসাথে স্থানান্তর করতে পারি। কিন্তু কখনোই আমরা এখানে কাট করব না। যদি কাট করি, এই যে কাট করে, তাহলে কি হবে, আমার ডাটা সম্পূর্ণভাবে লিঙ্ক নষ্ট হয়ে যাবে। ধরুন আমি আবার এই 26 এর তথ্যগুলো আবার আমি 24 নিব। তাহলে আমি 24-এর যে এই যে প্রথম এই রোটা আমি সিলেক্ট করে তখন আমি 1 2 3 দিয়ে ক্লিক করবো, তার তথ্যটি এখানে অটোমেটিক চলে যাবে এবং নিচে তথ্য রোটি আমি ডিলিট করে দেবো। এভাবে আমরা ডিলিট করে বা কপি পেস্ট করে তথ্য এক রো থেকে আরেক রোতে স্থানান্তর করতে পারি। অর্থাৎ কোনো সময় আমরা কাট করব না। তো আশা করি শিক্ষার্থীর তথ্য কিভাবে ইনপুট দিবেন আপনারা সহজেই বুঝতে পেরেছেন। তারপরে আসি শিক্ষার্থী প্রোফাইল। শিক্ষার্থী তথ্য ইনপুট দেওয়ার পর আপনারা এই বাটনে ক্লিক করে আপনার শিক্ষার্থী প্রোফাইল পেয়ে যাবেন। এখানে শিক্ষার্থী প্রোফাইল বলতে যখন শিক্ষার্থী তথ্য ইনপুট দেওয়া হবে তখন শিক্ষার্থীর তথ্য ঠিক আছে কিনা, ঠিকঠাক আছে কিনা তথ্যগুলো প্রিন্ট করে একটা A4 সাইজের 2জন শিক্ষার্থী প্রোফাইল প্রিন্ট করা যাবে। এখানে যে কমিউনিকেশন শুরু, এখানে যদি আমি 1 থেকে 50 জন শিক্ষার্থীর 25টা পেজে এখানে একসাথে প্রিন্ট হবে। যদি 50-এর পরে আমরা চাই তাহলে 50-এর পরে 51 দেব। তাহলে 51 থেকে 100 শিক্ষার্থী, 51 থেকে 100 রোল এই শিক্ষার্থীর এখানে তথ্য চলে আসবে। এভাবে আমরা সকল একটা শ্রেণীর সকল শিক্ষার্থীর তথ্য প্রিন্ট করতে পারবো। এবার আসি প্রবেশপত্র বা পরীক্ষার সময়সূচি। আমরা এই বাটনে ক্লিক করে শিক্ষার্থীর প্রবেশপত্র
পরীক্ষার সময়সূচি এখানে আমরা প্রিন্ট করতে পারবো। এখানে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এখানে যে অর্ধবার্ষিক পরীক্ষা এখানে শিরোনামটা আছে, শিরোনামটা আমরা এখানে টাইপ করে দিব। তারপরে এখানে পরীক্ষার সময়সূচি এটা আমরা এডিট করে দিব। তারপরে এখানে জন্ম তারিখ, বার, বিষয়, তারিখ, বার, বিষয় এগুলো আমরা পরিবর্তন করব। অর্থাৎ এখানে প্রথম যে 1 নং ক্রমিকের রোল নম্বরের যে তারিখ ও সময়সূচি যখন আমরা এডিট করব, তখন অটোমেটিক সকল পেজে এই তথ্যগুলো লিঙ্ক আপ হয়ে যাবে। তারপরে আমরা করতে পারবো কি, একটা A4 সাইজ পেপারে 2 জন শিক্ষার্থীর তথ্য প্রবেশপত্র প্রিন্ট হবে। এখানে ঠিক একই রকম একসাথে 25টা পেজে 50 জন শিক্ষার্থীর প্রবেশপত্র প্রিন্ট করতে পারবেন এবং পরবর্তী 51 থেকে প্রিন্ট করার জন্য আমরা 51 সিলেক্ট করবো। তাহলে 51 থেকে 100 এভাবে ধাপে ধাপে সকল শিক্ষার্থীর প্রবেশপত্র আমরা প্রিন্ট করতে পারবো। তারপর এই হোম বাটনে ক্লিক করে আমরা হোম পেজে চলে যেতে পারবো। তারপর আসি পরীক্ষায় উপস্থিতি রেজিস্টার। এই বাটনে ক্লিক করলে আমরা একটা পরীক্ষায় উপস্থিতি রেজিস্টার প্রিন্ট করার জন্য এই বাটনটি সিলেক্ট করতে পারি। এখানে সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, এখানে পরীক্ষার নাম আপনারা এখানে টাইপ করে দিতে পারেন। টাইপ করার পর কোন দিন কি পরীক্ষা হবে এখানে নিচে তারিখটিও টাইপ করে দিবেন। করার পর আপনারা এখানে একটা প্রিন্ট দিয়ে ফেলবেন। এখানে বিষয় হচ্ছে যে আপনারা কোন শিরোনামটি আপনার ড্রপ ডাউন বক্স থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, কোন পরীক্ষার আপনার উপস্থিতি রেজিস্টারটি প্রিন্ট করবেন এটা সিলেক্ট করবেন। আর এখানে একটা বিষয় হচ্ছে যে শাখা ভিত্তিক রেজিস্টার প্রিন্ট করতে পারবেন। আর অল রাখলে এখানে সকল শাখার নাম একসাথে চলে আসবে। দেখুন আমি যদি অল দিই ক শাখা, তাহলে ক শাখার সকল শিক্ষার্থীর তথ্য একসাথে এখানে চলে আসবে। অল দিলে সকল শাখা একসাথে চলে আসবে। যদি আমি এখানে ক শাখা দিলে হ শাখা শিক্ষার্থীর তথ্য চলে আসছে, যদি গ শাখা দিয়ে দিলে গ শাখা শিক্ষার্থীর তথ্য এখানে চলে যাবে অটোমেটিক। আর অল সিলেক্ট করলে অল সকল শাখা শিক্ষার্থী তথ্য এখানে চলে আসবে। তারপর হোম বাটনে ক্লিক করে হোম পেজে চলে যাচ্ছি। এবার আসছি ফি আদায়ের তালিকা। এই বাটনে ক্লিক করলে আপনারা অনেক সময় মেনুলে যদি ফি আদায় করেন, তাহলে এই বাটন থেকে আপনারা ততটি তালিকাটি প্রিন্ট করে নিতে পারেন। এখানে যে শিরোনামটি আছে ড্রপ ডাউন লিস্ট থেকে ক্লিক করে আপনারা ড্রপ ডাউন যে কোনো পরীক্ষা শিরোনামে লিখতে পারেন। তারপর এখান থেকে শাখা ভিত্তিক চাইলে শাখা ভিত্তিক সিলেক্ট করেন, নাহলে অল চাইলে অল তথ্য এখানে চলে আসবে। এরপর আসি সিট লেভেল বা ডেস্ক লেভেল। দেখুন এখানে পরীক্ষার দিন যে আমরা সিট লেভেল লাগাই শিক্ষার্থী আসন বিন্যাস করার জন্য, ঠিক এরকম সিট লেভেল সম্পূর্ণ অটোমেটিক রেডি হয়ে যাবে। এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই, শুধু এখানে একসাথে এখানে একটা পেজে 14 জনের সিট লেভেল হয়। এই হিসেবে দেখা যাচ্ছে কি এখানে মোট পেজ হচ্ছে 8টা পেজে মোট 100 জন শিক্ষার্থী সিট লেভেল প্রিন্ট করতে পারবেন। পরবর্তী 100 পরবর্তী জন্য আপনারা 1 সিলেক্ট করবেন। এভাবে ধাপে ধাপে সকল শিক্ষার্থীর সিট লেভেল প্রিন্ট করে নিতে পারবেন A4 সাইজ পেপারে। নম্বর সংগ্রহের জন্য যে একটা ব্ল্যাঙ্ক সিট লাগে, আপনারা ইচ্ছা করলে এই বাটনে ক্লিক করলে একটা নম্বর সংগ্রহের ব্ল্যাঙ্ক সিট এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। প্রিন্ট করার জন্য আপনারা যে কাজটি করতে পারেন, এখানে যে পরীক্ষার শিরোনামটি সিলেক্ট করার জন্য এখান থেকে ড্রপ ডাউন লিস্ট থেকে আপনারা পরীক্ষার শিরোনামটি সিলেক্ট করে নেবেন প্রয়োজনে। তারপরে এখানে শাখা ভিত্তিক অল থাকলে সকল শাখা একসাথে তালিকা চলে আসবে। আর যদি এখানে শাখা সিলেক্ট করেন তাহলে শাখা ভিত্তিক তালিকা প্রিন্ট করতে পারবেন। আমি যে শাখা ধরবো শাখা ছাত্র থাকলে ওই শাখার নামটি চলে এখানে অটোমেটিক চলে আসবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে সিস্টেম করে দেওয়া আছে। তারপর আসি মাসিক উপস্থিতি রেজিস্টার। আপনারা এই বাটনে ক্লিক করে আপনারা এখানে মাসিক উপস্থিতি রেজিস্টার আপনারা এখান থেকে করতে পারেন। সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা এখানে যে প্রত্যেক মাসের যে কার্যদিন আছে এই কার্যদিনটি আপনারা এখানে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর আপনারা সেভ করে নেবেন। সেভ করে দেওয়ার পর আপনারা এখানে প্রত্যেক শিক্ষার্থী যে কোন মাসে কতদিন উপস্থিত হয়েছে তা এখানে ইনপুট দিবেন। ইনপুট দিয়ে সেভ করে দিতে পারবেন। তারপর আসি বেতন ও ফি আদায় রেজিস্টার।
এই বাটনে ক্লিক করে একটা বেতন ও বিভিন্ন ফি আদায়ের একটা সুন্দর একটা রেজিস্টার আপনারা এখানে তৈরি করতে পারবেন, যার সঙ্গে যোগবিয়োগ হবে। এখানে সর্বপ্রথম যে কাজটা করতে হবে যে বিভিন্ন মাসে যে কোন মাসে কত টাকা বেতন ধার্য করা হবে তা এখানে বেতনটা উল্লেখ করতে হবে। আর এখানে বিভিন্ন ফিস এখানে আপনারা দেখতে হবে। ধরুন এক মাসে বেতন আছে একটা শিক্ষার্থীর 300 টাকা। তাহলে এখানে দেখুন, তাহলে উক্ত 1 নং যে রোল নুসরাতের কাছ থেকে পাইলাম কত 250 টাকা। তাহলে সে 50 টাকা কম দিয়েছে। যেহেতু সে 50 টাকা কম দিয়েছে, এই 50 টাকা আমি কিভাবে হিসাব করব? এখানে কত টাকা সে কম দিয়েছে? 50 টাকা কম দিয়েছে। এই 50 টাকা কম এখানে দেখুন 4 টাকা মকুব দেখাচ্ছে না, 4 টাকা আমি আগে দেওয়া ছিল। এখানে ইচ্ছা করলে সে তার মোট কম দিয়েছে কত 50 টাকা কম দিয়েছে। আমি তাকে 50 টাকা মার্ক দিই, তাহলে এখানে মকুব করলাম 50 টাকা, তাহলে তার আর বকেয়া দেখালো। আবার পরবর্তী মাসও যদি 300 টাকা বেতন হয় তাহলে উক্ত মাস সে 250 টাকা দিবে। এই জন্য তার বকেয়া হয়েছে কত, তার বকেয়া 50 টাকা যাচ্ছে। তাহলে আগের বকেয়া হচ্ছে 50 টাকা মকুব করেছিলাম, আর এখন বর্তমান বকেয়া 50 আগের 50 কত হবে মোট 100 টাকা। তাহলে তার 3 মাসে মোট 100 টাকা বকেয়া। ঠিক একইভাবে আমরা দাফে দাফে আমরা প্রত্যেক শিক্ষার্থীর তথ্য এখানে এন্ট্রি দিয়ে আমরা একটা বেতন ও ফি আদায়ের রেজিস্টার এখানে তৈরি করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এরপর আসি যে আসল যে কাজ আমরা হচ্ছে মার্ক এন্ট্রি। মার্কস এন্ট্রি অর্ধবার্ষিক পরীক্ষা, এটা ক্লিক করে আমরা অর্ধবার্ষিক পরীক্ষা মার্ক এন্ট্রি করতে পারবো। তো মার্ক এন্ট্রি পেজে সর্বপ্রথম আমরা অবশ্যই যে কাজটি করব, এখানে যে বিষয়গুলো তো দেওয়া আছে, তারপর যদি কোনো বিষয়ের নাম সংশোধন করতে হয় আপনারা এখানে এডিট করতে পারবেন, এখানে এডিট করে নেবেন। আর এখানে একটা বিষয় হচ্ছে যে তৃতীয় যে নবীন বিষয়টি আপনারা এখান থেকে ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। প্রত্যেকজন শিক্ষার্থী ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবেন। আর এখানে চতুর্থ বিষয় যেটা, এই বিষয়টা আপনি ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। এই বিষয়ের নামগুলো কোথা থেকে আসে, আপনারা এখানে যে ঐচ্ছিক বিষয় যে আছে এই লিস্ট থেকে এই নামগুলো এখানে আপনার ড্রপ ডাউন লিস্টে চলে যায়। এটা শুধু আপনার অর্ধবার্ষিক পরীক্ষায় মার্ক এন্ট্রি সিটি করতে হবে, তারপর বার্ষিক পরীক্ষায় মার্ক এন্ট্রি সিটি অটোমেটিক নাম চলে যাবে, ওই জায়গায় আর সিলেক্ট করতে হবে না। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে সর্বপ্রথম আরো কাজ করতে হবে যে প্রত্যেক বিষয়ের যে 15 নম্বর সৃজনশীলের নম্বরটি, এগুলো কোন সৃজনশীলের কত, নম্বর দিকে কত, ব্যবহারিক মার্ক কত, এগুলো আগে 15 মার্ক, এগুলো এখানে ডিফল্ট হিসেবে দেওয়া আছে। যদি কারো পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আপনারা এই মার্কগুলো পরিবর্তন করে নেবেন। তো অবশ্যই মার্কগুলো আপনারা কাট করবেন না, শুধু ডিলিট করে নতুন করে এন্ট্রি করে দিবেন। অর্থাৎ কোনো জায়গায় এক্সেলের কোনো জায়গায় আপনারা কাট করবেন না, শুধু ডিলিট করে নতুন করে এন্ট্রি করবেন এবং সেভ করবেন। আর 15 মার্ক যদি ঠিক থাকে তাহলে এটি রেখে দিবেন। তারপর আপনারা যে কাজটি করবেন, এখানে নিচে দিকে প্রত্যেক শিক্ষার্থীর যে ইন্ডিভিজুয়াল মার্ক সৃজনশীল নম্বর দিয়ে প্রত্যেক বিষয়ে এগুলো আপনারা এন্ট্রি দিবেন। এন্ট্রি দেওয়ার পর লগে মানে পরপরই দেখবেন এখানে অটোমেটিক যোগ ক্যালকুলেশন হয়ে গ্রেড পয়েন্ট এবং গ্রেড এগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, এভাবে আপনারা প্রত্যেক শিক্ষকের মার্ক এন্ট্রি দিবেন। দেখুন, আমি যদি একটা মার্ক এখান থেকে ডিলিট করে দিই তাহলে অটোমেটিক যোগবিয়োগ হয়ে যাচ্ছে। দেখুন এটা ফেল দেখাচ্ছে। আবার যদি আমি এখানে 47 দিই তাহলে দেখুন ফেল দেখাচ্ছে। 47 দিলে ফেল দেখাবে না, এটা পার দেখাবে। কিছুক্ষণ মধ্যে একটা সময় লাগে যেহেতু ক্যালকুলেশনটা হতে, এই এখন পার দেখাচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, এভাবে আপনারা প্রত্যেক শিক্ষার্থী বিশ্বভিত্তিক মার্ক এন্ট্রি দিতে পারবেন। তো মার্ক এন্ট্রি দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে ফার্স্ট পেজে যত চলে আসবে। এখানে এদিকে দেখুন সর্বমোট কত নম্বর, গড় নম্বর, এখানে গড় কত নম্বর পেয়েছে, অপ্রতিত বিষয় সংখ্যা, এই কলামে কোন বিষয়ে কত বেশি ফেল করেছে তার একটা তথ্য এখানে পাওয়া যাবে। দেখুন এখানে 1 বিষয় ফেল করেছে, এখানে 2 বিষয় ফেল করেছে। আরেকটা জিনিস দেখুন, এখানে আমি যদি এখানে লেখা আছে যে সিকিউ এমসিকিউ প্র্যাকটিক্যাল পৃথক পার্ট দেখাতে চাই, যদি এটা দেখান তাহলে সিকিউ এমসিকিউ প্র্যাকটিক্যাল মিলে পার্ট দেখাবে। আর যদি
সম্মিলিতভাবে দেখা যায় যে সিকিউ এমসিকিউ প্র্যাকটিক্যাল সম্মিলিতভাবে দেখা পাস করতে থাকে, তাহলে এটা দেখতে পারেন। যেহেতু 9 এবং 10-এ সিকিউ এমসিকিউ প্র্যাকটিক্যাল পৃথকভাবে পাঠ দেখানো হয়, তাই আপনি পৃথকভাবে পাঠটাই দেখাতে চাই, এটাই সিলেক্ট করে রাখবেন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কত বিষয় ফেল পর্যন্ত উত্তীর্ণ দেখাতে চান। আমি যদি এখানে শূন্য রাখি লিস্ট থেকে, তাহলে দেখবেন সকল বিষয় পাশ হলেই কেবল সে উত্তীর্ণ দেখাবে। এখন দেখুন যে এখানে সকল বিষয়ে যে ফাঁস সে উত্তীর্ণ দেখাচ্ছে। এখানে দেখুন এক বিষয় ফেলের কারণে সে অনুত্তীর্ণ, এখানে এক বিষয় ফেল কারণে তা অনুত্তীর্ণ, ঠিক একইভাবে 2 বিষয় ফেল কারণে অনুত্তীর্ণ। অর্থাৎ ফেল দেখালেই কোনো সাবজেক্টে ফেল হলেই এখানে 5 বিষয় ফেল, এই জন্য সে অনুত্তীর্ণ, এভাবে ফেল দেখাবে। আরেকটা বিষয় হচ্ছে যদি আমি চাই যে যারা 3 বিষয় পর্যন্ত ফেল করছে, দেখি এখানে এক বিষয় ফেল করছে না, আমি যদি এখানে এক সিলেক্ট করি, যারা এক বিষয় ফেল করছে তারাও উত্তীর্ণ দেবে। দেখুন এখানে কিছুক্ষণের মধ্যেই এখানে মেধাক্রম চলে আসবে অটোমেটিক, এবং যারা এক বিষয় ফেল করছে বা একাধিক বিষয় ফেল করছে তাদেরকে প্রমোশন দিলে এখানে যে ফলাফলের দেখা ডাইরেক্ট উত্তীর্ণ না হয়ে বিবি উত্তীর্ণ থাকবে। বিবি উত্তীর্ণ মানে কি বিশেষ বিবেচনায় উত্তীর্ণ, এটা বোঝানো হয়েছে। এর জন্য দেখুন আরো নিচের দিকে ফেল আছে, যেমন এখানে একজন ফেল আছে, 5 বিষয় ফেল আছে, আবার এখানে 3 বিষয় ফেল আছে। আমি যদি 3 বিষয় পর্যন্ত এখানে সিলেক্ট করি, তাহলে যারা 3 বিষয় পর্যন্ত ফেল করছে তারাও এখানে প্রমোশন দেখাবে। দেখুন 3 বিষয় ফেল করাতে বিবেচনা উত্তীর্ণ, আবার 2 বিষয় ফেল করাতে বিশেষ বিবেচনা উত্তীর্ণ। অর্থাৎ যারা ফেল করছে তাদেরকে বিশেষ বিবেচনা উত্তীর্ণ দেখানো হয়েছে, এটা লেখা আসছে এখানে। এভাবে আপনারা এখানে সর্বোচ্চ 5 বা 6 পর্যন্ত সিলেক্ট করতে পারেন। 5 সিলেক্ট করলে 5 বিষয় যারা ফেল করছে তারাও এখানে উত্তীর্ণ দেখাবে। দেখুন কোথায় যেন একটা 5 বিষয় ফেল দেখছিলাম, এই যে 5 বিষয় ফেল, এই 5 বিষয় ফেলও উত্তীর্ণ দেখাচ্ছে। আমি যদি আবার 4 বিষয় সিলেক্ট করি, তাহলে দেখুন এই 5 বিষয় ফেল কিন্তু উত্তীর্ণ দেখাবে না, অনুত্তীর্ণ দেখাচ্ছে। ঠিক এভাবে আমরা এই কাজটি করতে পারি। আর সাধারণত এই যে উত্তীর্ণ কথাটি আমরা এখানে যে বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে করব, আর যে পরীক্ষার সময় আমরা জিরিয়ে রাখবো, কারণ এই পরীক্ষাতে আমরা সকলকে উত্তীর্ণ দেখানোর প্রয়োজন নেই, এখানে শুধু রেজাল্ট হবে। আর যখন বার্ষিক পরীক্ষা হবে তখন আমরা এটা বিবেচনা করব যে কত বেশি পর্যন্ত ফেল উত্তীর্ণ দেখাবো। এখানে আরেকটা জিনিস হচ্ছে মেধাক্রম নির্ণয়ের পদ্ধতি। এই মেধাক্রম নির্ণয়ের পদ্ধতিটা কিভাবে হবে, জিপি সিস্টেম হবে নাকি টোটাল মার্কে হবে? যদি জিপি সিস্টেম দেওয়া হয় তাহলে যাদের জিপি বেশি তারা সবার মেধাক্রম উপরে চলে আসবে, আবার যারা টোটাল মার্ক সিলেক্ট করে যাদের মোট মার্ক বেশি তারাই সবার উপরে মেধাক্রম চলে যাবে। আবার যদি জিপিএ 1 এবং মোট মার্ক 1, এক্ষেত্রে যাদের মোট মার্কটা বেশি তারা উপর থাকবে। আবার টোটাল মার্ক সিলেক্ট করলে তখন কি হবে, যাদের মোট মার্ক দুজনের 1, এক্ষেত্রে যাদের রোল নম্বরটা আগে আছে তারাই উপরে থাকবে। এই হলো টোটাল মার্কের উপর ভিত্তি করে যে রেজাল্ট তৈরি করা। সাধারণত জিপিএ সিস্টেমে তৈরি করা হয়, অনেক প্রতিষ্ঠানে জিপিএ ডিফল্ট হিসেবে রেখে দিলাম। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই যে মার্ক এন্ট্রি ফেজটি কিভাবে এন্ট্রি করতে হয় মার্ক আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে দেখুন মার্ক এন্ট্রি করার পর এখানে একটা পাস ফেলের তথ্য এখানে অটোমেটিক এখানে চলে আসবে। তারপর এই যে নিচের স্ক্রল বাটনটি আপনারা মুভ করে আপনারা একটু ডানে বামে যেতে পারবেন খুব সহজে। যেহেতু এটা একটি বড় একটি ফেজ, এই ফেজটি আপনারা এখানে হচ্ছে যেহেতু 9-10 এর ক্ষেত্রে এই ফেজটি হচ্ছে লিগ্যাল সাইজ পেজে প্রিন্ট হবে না, এটা হচ্ছে A3 সাইজ পেপারে প্রিন্ট করে আমরা A3 সাইজ পেপারে করতে হবে, পিডিএফ করতে হবে। পিডিএফ রূপান্তর করে আপনার পেন ড্রাইভ নিয়ে যে কোনো ফটোকপি মেশিন থেকে এই ফেজটি A3 সাইজ পেপারে প্রিন্ট করে বাছাই করে আপনারা একটা টেবিল সিটের একটা রেজিস্টার তৈরি করতে পারবেন। এবার আসি হোম পেজে চলে যাই, হোম পেজে গিয়ে আসি মার্ক এন্ট্রি বার্ষিক পরীক্ষায়। এখানে ঠিক সেম আগের মতোই মার্ক এন্ট্রি দেবেন। এখানে যে কাজটি করা যাবে না, এখানে বিষয়ের নাম বা পূর্ণ মার্ক এডিট করতে পারবেন না। এটা হচ্ছে যে অর্ধবার্ষিক পরীক্ষায় যে শুধু মার্ক বিষয়ের নাম্বার পরিবর্তন, বিষয়ের নাম পরিবর্তন অথবা পূর্ণ মার্ক পরিবর্তন করতে পারবেন, কিন্তু আপনারা মার্ক এন্ট্রি সিটে এই কাজটি করতে পারবেন না। এই সিটে শুধু আপনারা মার্ক এন্ট্রি দিতে পারবেন প্রাপ্ত মার্ক প্রতি বিষয়ে।
আর এখানে যে ঐচ্ছিক বিষয় আছে তৃতীয় নির্বাচনের বিষয় এটা অটোমেটিক চলবে, এখানে আমরা কোনো কিছু করার দরকার নাই, এটা সম্পূর্ণ অটোমেটিক আসবে। এখান থেকে আমরা কোনো সিলেক্ট করতে পারবেন না, দেখুন কোনো সিলেক্ট করা যাবে না। এখান থেকে আপনারা অটোমেটিক সিলেক্ট করে নেবেন, এখানে কোনো মানে ইয়ে করার দরকার নাই। এখানে অর্ধবার্ষিকী যা সিলেক্ট করবেন এই বার্ষিক পরীক্ষা সিটে এগুলো অটোমেটিক চলে আসবে। এরপর এখানে যে কাজটি করতে পারবে, এখানেও আপনারা এখানে সিকিউ এমসিকিউ ভিত্তিক ফার্স্ট বা কত বেশি ফেল উত্তীর্ণ দেখাতে চান মানে কমিউনিটি বলতে, এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে নিতে পারবেন। 0 দেখলে সকল বিষয় মিলে ফার্স্ট দেখাবে, আর যদি আমি 4 দিই তাহলে 4 বিষয় পর্যন্ত ফেল উত্তীর্ণ দেখাবে। এরপর আসি, এরপরে যে সিটটা আছে ডিয়ার ভিউয়ার্স, সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষার সমন্বিত টিউটোরিয়াল সিট। এটা হচ্ছে একটা সমন্বিত ফলাফল বা গড় ফলাফল যাই বলেন। এই সিটে ক্লিক করলে এখানে কোনো কাজ নাই, এখানে সম্পূর্ণ অটোমেটিক এই সিটে রেডি হবে। এখানে হচ্ছে যে আপনারা যদি চাই যে এই অর্ধবার্ষিক এবং বার্ষিক এই দুইটা পরীক্ষার ফলাফলের সমন্বয়ে আমরা বার্ষিক পরীক্ষার সমন্বিত ফলাফল বা গড় ফলাফল তৈরি করব, এটা নির্ণয় করতে পারবো। এটা করার জন্য আপনার যে কাজটি করতে হবে, সমন্বিত ফলাফল প্রস্তুতের জন্য আপনারা এখানে বিভিন্ন পরীক্ষা হতে কোন পরীক্ষা হতে কত % মার্ক নিয়ে আমরা সমন্বিত ফলাফল তৈরি করবো তা এখানে উল্লেখ করে দেবেন। ধরি আমি বার্ষিক পরীক্ষা থেকে 50% আর অর্ধবার্ষিক থেকে 50% এভাবে নিয়ে আমি 100% নিয়ে আমি গড় ফলাফল তৈরি করব। আবার যদি চাই যে এখানে 60% আর বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক থেকে 60% আর বার্ষিক না অর্ধবার্ষিক থেকে 30%, বার্ষিক থেকে 70% নিয়ে আমি যে বার্ষিক পরীক্ষার সমন্বিত ফলাফল তৈরি করবো, এটা করতে পারবো। যদি চাই যে না সমন্বিত ফলাফল তৈরি করা নাই, আমি এখানে সম্পূর্ণ ডিলিট করে দিলাম। এখন ডিলিট করে দেওয়ার পরে দেখুন কাট করবো না, শুধু ডিলিট করবো, কাট করলে কিন্তু ভুল হবে। তো আমি করবো কি, এখন যদি যাই তা আমি কি দেখতে পাবো যে বার্ষিক পরীক্ষার সমন্বিত ফলাফল, এখানে কোনো ফলাফল নাই, হ্যাঁ সব ফাঁকা হয়ে গেছে। অর্থাৎ আমি বার্ষিক পরীক্ষার সমন্বিত ফলাফল চাই না। আবার যদি চাই তাহলে আমি ইচ্ছা করে এখান থেকে চাই যে না আমি 30% মার্ক নিব অর্ধবার্ষিক থেকে আর বার্ষিক থেকে নিব আমি 60%, তাহলে ঠিক এইভাবে পার্সেন্ট হারে অটোমেটিক ভাবে বিভিন্ন পরীক্ষা থেকে নাম্বার সংগ্রহ করে এই যে বার্ষিক পরীক্ষার সমন্বিত অটোমেটিক রেডি হয়ে যাবে। এখানে দেখুন, তারপর আপনারা যে কাজটি করতে পারবেন, যদি এখানে দেখেন যে ফেলের সংখ্যা বেশি হয়ে গেছে, তাহলে এখানে দেখুন তো কতজন পাস করছে। পরীক্ষায় অংশগ্রহণ 25 জন, পরীক্ষায় অংশগ্রহণ করেননি 0, উত্তীর্ণ 24, একজন ফেল করছে। তাহলে একজন কত বেশি ফেল করছে আমি দেখি, এখানে প্রথমে আছে 2 বেশি ফেল করছে। তাহলে আমি যদি এখানে একজন কি করছে 2 বিষয়ে অকৃতকার্য করছে, তা কারণটা কি আমি দেখি যে এখানে একটা, এখানে তারপরও এখানে তো তাকে পার দেখানোর কথা কিন্তু পার দেখানো হয় নাই। 2 বিষয়ে পার দেখানো, 2 বিষয়ে এটা তো পার দেখানো হয়েছে। তারপরে 3-এর বেশি কোথায় ফেল আছে দেখি, এই যে এখানে একটা আছে যে 4-এর বিষয় পর্যন্ত ফেল করছে। যদি চাই যে আমি 4 বিষয় এখানে পার দেখাবো, তাহলে এখান থেকে আমি কি করব 4 সিলেক্ট করে দেবো। দেখুন 4 বিষয় যখন সিলেক্ট করলাম তখন এখানে মেধাক্রম চলে আসছে। এখন দেখুন উত্তীর্ণ 25 দেখাচ্ছে, অনুত্তীর্ণ 0, পাশাহারা 100% দেখাচ্ছে। এভাবে আমরা কি করতে পারি, এখানে কত বেশি ফেল পর্যন্ত উত্তীর্ণ দেখাতে চাই এটা সিলেক্ট করে দিয়ে আমি প্রমোশন সংখ্যা কমাতে বা বাড়াতে পারি। এরপর আসি, দেখুন এখানে প্রোগ্রেসিভ রিপোর্ট, এই বাটনে ক্লিক করে আমরা একটি রিপোর্ট কার্ড প্রিন্ট করতে পারি শিক্ষার্থীর। এই রিপোর্ট কার্ডটি একটি ডাইনামিক, এখানে 25টা পেজে 25 জন শিক্ষার্থীর রিপোর্ট কার্ড আমরা এখানে প্রিন্ট করতে পারবো। দেখুন এখানে 1 থেকে 25, আমরা যখন পরবর্তী যে শিক্ষার্থী চাই তাহলে 25-এর পরে কত 26, এখানে আমরা 26 টাইপ করে দেবো। তাহলে 26 থেকে 50 জন শিক্ষার্থীর রুল এখানে অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে। 26-এর পরে 50-এ পরে গেলে আমরা এখানে 51 দিব। ঠিক এইভাবে ধাপে ধাপে সকল শিক্ষার্থীর তথ্য আমরা এখানে রিপোর্ট কার্ড প্রিন্ট করে নিতে পারবো। দেখুন এখানে খুব সুন্দরভাবে রিপোর্ট কার্ড তৈরি করা হয়েছে। এখানে কিন্তু ফলাফল প্রকাশের তারিখ, এই তারিখটা কিন্তু চলে আসবে এখান থেকে। এই যে ফলাফল প্রকাশের তারিখ এখানে দিয়ে দিবেন, তার এটা অটোমেটিক চলে যাবে। তারপর আছে প্রোগ্রেসিভ রিপোর্ট সকল পরীক্ষা। এই পেজটা হচ্ছে একটা A4 সাইজ পেজে
তিনটে অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা এবং অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার সমন্বয়ে যদি আমরা বার্ষিক পরীক্ষা সমন্বিত ফলাফল তৈরি করি, তাহলে এটাও একটা পেজে এখানে দেখা যাবে। এটা আরো খুব সুন্দর করে। আর এখানে যে পূর্ণমার্ক, এটা পূর্ণমার্ক, আর এখানে যে সবুজ নীল পয়েন্টের যে মার্কগুলো আছে, এটাতে সর্বোচ্চ মার্ক, অর্থাৎ শ্রেণীতে সর্বোচ্চ মার্ক, প্রাপ্ত মার্ক, এটা বোঝানো হয়েছে। এভাবে প্রত্যেকটা বোঝানো হয়েছে। আশা করি আপনারা এটা খুব সহজে বুঝতে পারবেন। আর এখানে ধারাবাহিক মূল্যায়নের বিষয় যেগুলো ক্রীড়া শিক্ষা এবং শারীরিক শিক্ষা, এগুলো কি যেহেতু মেধাক্রম এবং গ্রেডটি নিয়ে প্রভাব ফেলে না, এই জন্য এটা আলাদা এখানে দেখানো হয়েছে। আর এখানে সুন্দর করে একটা নোট দেওয়া হয়েছে যে বার্ষিক সমন্বিত ফলাফলটা কিভাবে তৈরি করা হয়েছে, কোন পরীক্ষাতে কত পার্সেন্ট মার্ক নিয়ে এই সমন্বিত ফলাফল তৈরি করা হয়েছে, এখানে নোটটা এখানে পেয়ে যাবেন। ইচ্ছা করলে এখানে যে আছে যে শিরোনামটি প্রোগ্রেসিভ রিপোর্ট, রিপোর্ট কার্ড বা অন্য কিছু নাম দিয়ে এখানে এডিট করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এরপরে আসি হোম বাটনে ক্লিক করে হোম পেজে চলে যাচ্ছি। এরপরে দেখুন সংক্ষিপ্ত ফলাফল, এই বাটনে ক্লিক করে আপনার সংক্ষিপ্ত একটি ফলাফল প্রকাশ করার জন্য নোটিশ বোর্ডে বা বিদ্যালয়ের বাইরে ওয়ালে আটকে দেওয়ার জন্য, যাতে সহজে শিক্ষার্থীরা ফলাফল নিজ নিজ ফলাফল দেখে নিতে পারে। এটা এই বাটনে ক্লিক করে আপনার তালিকাটা পেয়ে যাবেন। এখানে দেখুন খুব সুন্দর একটা তালিকা এখানে অটোমেটিক চলে আসছে। হ্যাঁ, এখানে দেখুন যে আপনারা এখানে কোন পরীক্ষার ফলাফল চান। হ্যাঁ, আপনারা ওই পরীক্ষাটি সিলেক্ট করতে পারেন। যদি চান যে শাখাভিত্তিক ফলাফল প্রিন্ট করবো, তো শাখাভিত্তিক সিলেক্ট করবেন। আর যদি চান যে সকল শাখা, তাহলে আমরা সকল শাখা, হ্যাঁ, অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষা, সমন্বিত পরীক্ষা ফলাফল, সংক্ষিপ্ত ফলাফল এটা সিলেক্ট করলে এভাবে চলে আসবে। এখানে একটা জিনিস দেখুন যে এখানে মেধাক্রম শ্রেণীতে এবং মেধাক্রম শাখাতে চলে আসছে। অর্থাৎ যেটাতে বিবি উত্তীর্ণ, এটা হচ্ছে বিশেষ বিবেচনা উত্তীর্ণ, অর্থাৎ তারা কোনো একটি বিষয়ে বা একাধিক বিষয়ে ফেল করেছে। দেখুন যেখানে এক বা একাধিক বিষয়ে ফেল করেছে তারাই বিশেষ বিবেচনা উত্তীর্ণ দেখাচ্ছে। আর এখানে একটা অকৃত বিষয় সংখ্যা যদি চান যে আমরা এই সারিতে এটা দেখাবো না, তাহলে এখানে ক্লিক করে আপনার ড্রপডাউন লিস্ট থেকে আমরা অকৃত বিষয় সংখ্যা দেখাতে চাই এটা সিলেক্ট করুন। তাহলে দেখুন এখান থেকে এই বিষয়টি হাইড হয়ে গেছে। আবার চাই যে আমরা এটা দেখাতে চাই ক্লিক করলে এখানে চলে আসবে অটোমেটিক। আর এখানে একসাথে 1 থেকে 120 জন শিক্ষার্থীর সংক্ষিপ্ত তালিকা প্রিন্ট করতে পারবেন। এখানে মোট পেজ হচ্ছে 3টা। এই 3টে পেজে 120 জন শিক্ষার্থী তথ্য প্রিন্ট করতে পারবেন। যদি দেখা যায় এখানে মোট শিক্ষার্থী বেশি আছে, তাহলে ধাপে ধাপে এখানে ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করবেন। 101, 240 পরে আবার 241 সিলেক্ট করবেন। তাহলে এভাবে আপনি ধাপে ধাপে সকল শিক্ষার্থীর রিপোর্ট প্রিন্ট করতে পারবেন। তারপর আসি সংক্ষিপ্ত ফলাফল প্রকাশের জন্য হচ্ছে 2, অর্থাৎ এই রিপোর্টটা হচ্ছে আরো একটু সুন্দর। এটা সম্পূর্ণ নতুন মেধাক্রম অনুযায়ী তালিকাটা হবে। আর কিন্তু আগের তালিকাটা হচ্ছে আপনার যে বর্তমান মেধাক্রম দেওয়া থাকবে এবং পাশে তার মেধাক্রম কত, বিস্তীর্ণ মেধাক্রম কত এখানে উল্লেখ থাকবে। আর এই তালিকাটা হচ্ছে সম্পূর্ণ নতুন মেধাক্রম অনুযায়ী, যার মেধাক্রম সবার উপরে তার উপরে যাওয়া এভাবে সাধারণ মেধাক্রম থাকবে। এটাও এখানে অর্ধবার্ষিক পরীক্ষা, কোন পরীক্ষা রিপোর্ট চাই আমরা ওই পরীক্ষাটি সিলেক্ট করতে হবে। তাহলে ওই পরীক্ষা অনুযায়ী এখানে চলে আসবে এই ড্রপডাউন লিস্টে। যখন এটা সিলেক্ট করে তখন এখানে কম্বো বক্স আসবে, কম্বো বক্সে ক্লিক করলে আপনার তালিকাটি পেয়ে যাবেন। কোন তালিকার আপনারা রিপোর্টটা, কোন পরীক্ষার রিপোর্টটা চান, শুধু এই পরীক্ষার শিরোনামটি এখান থেকে সিলেক্ট করবেন, তাহলে চলে আসবে। এখানে একটা রিপোর্টও হবে কতজন পাস করেছে। আবার যদি আমি ধরুন একটা হশাকা সিলেক্ট করি, দেখুন হশাকা 1 জন পাস করছে, এই জন্য দেখুন মোট 1 আসছে। আমি যদি আবার দেখি অন্য একটা শাখা সিলেক্ট করি, দেখুন এখানে 1 জন পাচ্ছে, এখানেও 1 আসছে। আবার যদি আমি গশাকা সিলেক্ট করি, এখানে দেখুন গশাকার 4 জন পাস করছে, এই জন্য 4 জনের নাম এখানে চলে আসছে। আমরা যদি সকল শাখা চাই তাহলে অল সিলেক্ট করবো। হ্যাঁ, যে কোনো পরীক্ষা অল সিলেক্ট করলে চলে আসবে। আর এখানে যে শিক্ষার্থীর সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত একসাথে প্রিন্ট হবে। যদি 100 বেশি হয় তাহলে এখানে দেখা যায় ছাত্র সংখ্যা 100 বেশি আছে, তাহলে আমরা একটা করবো কি 100 পরবর্তী 101 সিলেক্ট করবো। এইভাবে আমরা ধাপে ধাপে সকল শিক্ষার্থী তথ্য প্রিন্ট করতে পারবো। এরপর আসি জরিপ তথ্য। এখানে দেখুন এই বাটনে ক্লিক করে বয়স অনুসারে জরিপ তথ্য এখানে অটোমেটিক পেয়ে যাবেন, যে কতজন শিক্ষার্থী কোন বয়সের, হ্যাঁ, তাদের জন্মসাল কোনটি, এটি এখানে অটোমেটিক পেয়ে যাবেন। এরপর আসি
মেধা পুরস্কার বিতরণ তালিকা। এই বাটনে ক্লিক করলে আপনার একটা মেধা পুরস্কার বিতরণ করার জন্য একটি সুন্দর একটি তালিকা অটোমেটিক পেয়ে যাব। তো এখানে আপনার শিরোনামটি সিলেক্ট করতে হবে যে আপনার কোন পরীক্ষার মেধাক্রম নির্ণয় বিতরণের তালিকাটি তৈরি করতে চান। এই পরীক্ষাটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে পরীক্ষা সিলেক্ট করবেন এই পরীক্ষার নামটি তালিকাটি এখানে অটোমেটিক শো করবে। ডিয়ার ভিউয়ার্স, এরপর আসি যে উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা। এটাতে ক্লিক করে আপনারা এখানে উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা এখান থেকে প্রিন্ট করতে পারবেন। তো এখানেও আপনারা একটি ড্রপডাউন লিস্ট আছে। এখানে শিরোনামটা যখন আমরা সিলেক্ট করব যে কোন পরীক্ষার আমরা উত্তীর্ণ তালিকা ডিটেইলস প্রিন্ট করতে চাই, এটা আমরা সিলেক্ট করে নেব। অল সিলেক্ট করলে বার্ষিক পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থী তালিকা অল সিলেক্ট করলে সকল শাখার শিক্ষার্থী তথ্য এখানে চলে আসবে অটোমেটিক। এখানে মোট পেজ আছে আপনার 10টা পেজে 100 জন শিক্ষার্থীর তথ্য একসাথে প্রিন্ট করতে পারবেন। আর যদি শিক্ষার্থীর সংখ্যা বেশি হয় তাহলে এখানে ড্রপডাউন লিস্ট থেকে ক্রমিক শুরু জায়গায় ড্রপডাউন লিস্ট থেকে 101, 201, 301 এভাবে সিলেক্ট করে দেখা যাবে 100 করে সকল শিক্ষার্থীর উত্তীর্ণ শিক্ষার্থী তালিকা প্রিন্ট করতে পারবেন। আর যদি চান যে আমরা শাখাভিত্তিক চাই, তার শাখাভিত্তিক পরীক্ষার নাম আর উক্ত শাখা সিলেক্ট করবেন, তাহলে ওই শাখার তথ্য এখানে চলে আসবে। এখানে 3 জন পরীক্ষা পাস করছে, এখানে 3 জনের নাম আসছে। আবার যদি চাই যে আমরা বার্ষিক পরীক্ষায় সমন্বিত উত্তীর্ণ শিক্ষা তালিকা ও শাখা শিক্ষক করলে এটা 3 জন। আপনার যে শাখা সিলেক্ট করবেন ওই শাখার তথ্য এখানে অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, খুব সুন্দর একটা সিস্টেম করে দেওয়া আছে এখানে, যার জন্য কোনো সমস্যা হবে না। ডিয়ার ভিউয়ার্স, এরপর আসি যে উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা। এই বাটনে ক্লিক করে আপনারা কারা কারা ফেল করেছে এই ফেল বিশেষ তথ্যটি এখানে পেয়ে যাবেন। অর্ধবার্ষিক পরীক্ষায় যে কতজন ফেল করেছে, এখানে মোট 11 জন ফেল করেছে, 11 জন তথ্য এখানে চলে আসছে। যদি চাই যে অর্ধবার্ষিক পরীক্ষায় ক শাখা কজন ফেল করছে, ক শাখা সিলেক্ট করে তাহলে ক শাখার নামটা এখানে চলে আসছে, শুধু 1 জন ফেল করেছে। আবার যদি দেখি যে হ শাখা কজন ফেল করছে, হ শাখা 2 জন ফেল করেছে। এখন যদি দেখো গ শাখা কজন, গ শাখায় 1 জন। আবার যদি দেখি চ শাখা কজন, চ শাখায় অনেকজন ফেল করেছে চ শাখায়। হ্যাঁ, এভাবে আমরা তালিকা ইচ্ছা মতো আমরা এখান থেকে প্রিন্ট করতে পারবো। ঠিক একইভাবে 100 জনের প্রিন্ট করা যায়। তারপরে এখানে ডকুমেন্টস থেকে পরবর্তী 100, 101, 201, 301 সিলেক্ট করে দেবো। ফলাফল রেজিস্টার। এই বাটনে ক্লিক করলে এখানে অর্ধবার্ষিক, বার্ষিক এবং বার্ষিক পরীক্ষা সমন্বিত মিলিয়ে একটি টেবিল সিট অর্থাৎ ফলাফল ব্রড লিস্ট, ব্রড যে ফেসটা করে এটা আমরা পেয়ে যাবেন একটা ফলাফল রেজিস্টার। খুব সুন্দর একটা দেখুন, এটা সম্পূর্ণ অটোমেটিক, এখানে কোনো কাজ করার প্রয়োজনে। এখানে মোট পেজ হচ্ছে মোট পেজ 7টা পেজে মোট 105 জন শিক্ষার্থীর রিপোর্ট মানে ফলাফল রেজিস্টার প্রিন্ট করতে পারবেন। তাহলে এই ফলাফল রেজিস্টার টি এখানে যদি শিক্ষার্থীর সংখ্যা বেশি হয় এখান থেকে সিলেক্ট করবেন 106, 106 এর পরে যদি বেশি হয় তাহলে 211 সিলেক্ট করবেন। এভাবে 110 করে সকল শিক্ষার্থীর যে ফলাফল রেজিস্টারটি এখানে প্রিন্ট করতে পারবেন। এই ফলাফল রেজিস্টারটি এখানে A3 সাইজ পেপারে প্রিন্ট করতে পারবেন, অর্থাৎ এখানে প্রত্যেকটা ফলাফল সিট মানে যে রেজিস্টারগুলো আছে সিট অর্থাৎ রেজিস্টার এগুলো সবই A3 সাইজ পেপারে। আর 6 থেকে 8 পর্যন্ত এই 6, 7, 8 এখানে সকল ফলাফল রেজিস্টারে সাইজে প্রিন্ট করতে পারবেন। কিন্তু A3 সাইজ যে 19 হচ্ছে A3 সাইজ, এটা শুধু পিডিএফ তৈরি করে আপনারা এখানে প্রিন্ট করতে পারবেন। এখানে পিডিএফ কিভাবে তৈরি করতে হয় একটু দেখে দিই। যে পিডিএফ করার জন্য আপনারা এখানে ধরুন এখানে মোট 7টা পেজ আছে, আমি 7টা পেজ কিভাবে পিডিএফ করব। এখানে ফাইল মেনুতে ক্লিক করে তখন এই যে ক্রিয়েট এক্সপোর্ট ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করে আমরা ক্রিয়েট পিডিএফ ক্লিক করব। ক্রিয়েট পিডিএফে ক্লিক করে আপনারা যে কাজটি করবো এখান থেকে অপশনে ক্লিক করে এখানে ফেজ সিলেক্ট করবো। যদি 7 দিয়ে এখানে
1 থেকে 7 পিস ইয়ে হবে, পিডিএফ হবে। যদি এখানে 1 দিই তাহলে 1 to 1 পেজ পিডিএফ হবে। এখানে ক্লিক করলে এখানে পাবলিশে যখন দিব তখন দেখবেন যে অটোমেটিক একটা পেজ কি হয়ে যাচ্ছে, পিডিএফ হয়ে যাচ্ছে। একটু ওয়েট করতে হবে এটা দেখার জন্য। দেখুন পিডিএফ হচ্ছে, একটু ওয়েট করতে হবে। অনেকের প্রসেসর বা র্যাম বেশি হলে অতি দ্রুতই পিডিএফ হয়ে যাবে ফাইলটি। দেখুন ফাইলটি পিডিএফ হয়ে গেছে, দেখুন খুব সুন্দর করে ফাইলটি পিডিএফ হয়ে গেছে। আপনারা এই পিডিএফ ফাইলটি আপনারা করতে পারবেন, প্রিন্ট করে নিতে পারবেন যে কোনো ইয়ার থেকেই। তারপরে ফ্যান অ্যাপ করে আপনারা প্রিন্ট করে নেবেন। তারপরে আসি যে রেজাল্ট ড্যাশবোর্ড। এবার ক্লিক করে আপনারা মোট শিক্ষার্থী কতজন পরীক্ষা অংশগ্রহণ করেন, কতজন উত্তীর্ণ শিক্ষার্থী জানতে পারবেন। আর এদিকে বিশ্বভিত্তিক ফার্স্ট পেজের তথ্য জানতে পারবেন এবং ব্যয়ভিত্তিক ফার্স্ট পেজের তথ্য জানতে পারবেন। এরপর দ্বিতীয় পেজে আছে অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা ফলাফল সংক্রান্ত, তৃতীয় পেজে আছে বার্ষিক পরীক্ষা সমন্বিত পরীক্ষা ফলাফল সংক্রান্ত একটা রেজাল্ট ড্যাশবোর্ড। আপনারা এখান থেকে A4 সাইজের পেপারে প্রিন্ট করে নিতে পারবেন। এরপর আসি ছাড়পত্র বা প্রশংসাপত্র। এই বাটনে ক্লিক করে একটা ছাড়পত্র অটোমেটিক পেয়ে যাবেন। অনেক সময় দেখা যাচ্ছে ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে অনেক শিক্ষার্থী বিদ্যালয় ত্যাগ করে অন্য বিদ্যালয়ে চলে যায়, এক্ষেত্রে ছাড়পত্র দেওয়ার প্রয়োজন পড়ে। আপনারা এখান থেকে ছাড়পত্র ক্লিক করতে পারবেন। এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে ছাড়পত্রের শিরোনামটি যদি চান যে প্রশংসাপত্র সিলেক্ট করবেন। যদি চান যে আমরা ছাড়পত্র সিলেক্ট করবো, ছাড়পত্র যদি চাই যে আমরা, দেখুন এখানে ছাড়পত্র সিলেক্ট করলে এখানে এই তথ্যটি চলে আসবে। যদি প্রশংসাপত্র সিলেক্ট করি তাহলে বিদ্যালয় পরিচালকের কাউন্টে চলে আসবে না। আর যদি ছাড়পত্র সিলেক্ট করি তাহলে বিদ্যালয় পরিচালকের কাউন্টে এখানে চলে আসবে। আর এখানে দেখুন যে স্থান এবং তারিখ, এই তারিখটা যে হোম পেজে যে প্রশংসাপত্র ইস্যু তারিখ ও স্থান, এই তারিখ ও স্থানটি চলে যাচ্ছে এই ছাড়পত্রের এই স্থান ও তারিখে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে কোন ফলাফল অনুযায়ী এখানে আপনারা ছাড়পত্রটা তৈরি করবেন, এখানে তা সিলেক্ট করতে হবে। যে বার্ষিক পরীক্ষার ফলাফল অনুযায়ী সম্মিলিত মেধাক্রম, আরেকটা যে বার্ষিক সম্মিলিত ফলাফল অনুযায়ী সম্মিলিত মেধাক্রম। তারপর আছে বার্ষিক পরীক্ষার ফলাফল অনুযায়ী শাখাভিত্তিক মেধাক্রম। এখানে যেটা সিলেক্ট করেন এই অনুযায়ী এখানে যে ফলাফলটা চলে আসবে। আর এখানে একটা বিষয় হচ্ছে যে ক্রমিক নং, এখানে যে ক্রমিক নং দিবেন, যদি আমরা 2 দিই 2 নং ক্রমিকের তথ্য এখানে চলে আসবে। 3 দিলে 3 নং ক্রমিকের তথ্য এখানে অটোমেটিক চলে আসবে। তো ক্রমিক নং বলতে এখানে কোনটা বোঝাচ্ছে আপনারা এটা অবশ্যই বোঝা প্রয়োজন যে শিক্ষার্থী ডাটাবেস সিটে যে এই যে 1 নং কলামের যে ক্রমিক নং আছে এই ক্রমিক নংটি হবে। এখানে যদি শিক্ষার্থী রোল নং যদি ধারাবাহিক থাকে, এক শাখা থাকে তাহলে রোল নংটি ক্রমিক নং হবে। যদি একাধিক শাখা থাকে এবং প্রত্যেক শাখার রোল নং 1 থেকে শুরু হয়, এই ক্ষেত্রে আমরা এই রোল নংটা দিতে চলবে না। এখন দেখতে হবে যে শিক্ষার্থীর নামের সর্ব বাম পাশে যে লাল ফন্টের যে এখানে ক্রমিক সংখ্যাটা আছে, এই ক্রমিক সংখ্যাটি হচ্ছে রোল নং মানে ক্রমিক নং বুঝে গেল। আর আমাদের ক্রমিক নং কোনটা হবে, এখানে রোল নং চাইলে আপনার 120 30, কিন্তু তার ক্রমিক নং হবে এই যে সর্ব বাম পাশে যে ক্রমিক নং এই 15 হবে। আমি 15 এখানে সিলেক্ট করি যে ছাড়পত্রে গিয়ে আমি 15 সিলেক্ট করে আবার চলে আসবে, আবার চলে আসবে এভাবে। তারপরে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ছাড়পত্রে যে এখানে ইয়াটা আছে যে লোগোটা আছে, ইচ্ছা করলে আপনারা এই লোগোটা চেঞ্জ করতে পারবেন। লোগোটা চেঞ্জ করার জন্য আপনার যে কাজটি করতে হবে, এই লোগোটা সিলেক্ট করে আপনি ডিলিট করে দেবেন। তারপরে ইনসার্ট বাটনে ক্লিক করে পিকচারে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ডেস্কটপ থেকে বা যেখানে আপনার লোগো আছে, লোগো আপনার এখানে ধরুন এটা একটা আমার লোগোটা আপনি সিলেক্ট করে ইনপুট করে দেবেন। দেখুন লোগোটা চলে আসে, এটা অনেক বড় একটা আমার। তারপর করবেন কি, এটা এই যে কর্নার টেনে দড়িটা ছোট করে আপনারা প্রয়োজনীয় সাইজ করে নেবেন। সাইজ করার পর আরো ছোট করে নিই। সাইজ করার পর আপনারা যেখানে বসানোর প্রয়োজন আপনারা এখানে বসিয়ে সেভ করে দেবেন, তাহলে চলবে। এটা আপনারা নিজেরাই করতে পারবেন। এরপর আসি প্রত্যয়নপত্র।
ঠিক এই ধরনের প্রত্যয়নপত্র সাধারণত প্রত্যেক শিক্ষার্থীর জন্য সংশোধন করতে হয়, অথবা কোনো সরকারি চাকরিজীবী শিক্ষা সহায়তা ভাতা পাওয়ার জন্য শিক্ষা অফিস বা কোনো প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাই দেখে এরকম একটা প্রত্যয়নপত্র, তাহলে এই প্রত্যয়নপত্রটি খুব সহজেই এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। এক্ষেত্রে যে প্রত্যয়নপত্র ইস্যু তারিখটা এখানে অটোমেটিক দেওয়া থাকবে, আর যদি চান যে আপনারা এডিট করতে পারেন এখানে এডিট করতে পারবেন। ঠিক একই ফরম্যাটে আপনারা এডিট করে দিবেন। যেমন প্রথমে 2 অঙ্কের জন্ম তারিখ, তারপরে মাস 2 অঙ্কের, তারপরে স্ল্যাশ দিয়ে জন্মসাল দিবেন, তাহলে অটোমেটিক এই রিপোর্টটি এখানে চলে আসবে। তারপর আসি যে তারপর তো মোটামুটি সব বাটনে আমি বিস্তারিত আপনাকে বোঝাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিয়ে জানাবেন, আমি সহযোগিতা করব। অতক্ষণ আপনারা ধৈর্য সহকারে আমার প্রজেক্ট ফাইলের ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। যদি আপনাদের কারো উক্ত প্রজেক্ট ফাইলটি আপনাদের ফলাফল, স্কুলের ফলাফল তৈরি করার জন্য প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে ফোন দিবেন। এখানে আমার নাম্বার দেওয়া আছে, এবং এই নাম্বারে ফোন দিলে যে নাম্বারটি হচ্ছে 01732497281 এবং ইমেল অ্যাড্রেসও আছে। আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে উক্ত প্রজেক্ট ফাইলটি খুব স্বল্প মূল্যে আপনাদেরকে সরবরাহ করে সহায়তা করব, এবং আপনাদেরকে যখনই সমস্যা হয় আমাকে নক করলে আমি তখনই আপনাদের এই সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমি বিশেষ করে স্কুলে দেখি দিনের বেলা, যদি শুক্র শনিবার সারাদিনই আপনাকে পাবেন, আর স্কুল চলাকালীন সময় আমাকে বিশেষ করে রাত্রেবেলায় আমাকে রাত সন্ধ্যার পরে পাবেন, অথবা স্কুল ছুটি শেষে আমাকে পাবেন। প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপে নক করে আমার কখন ফ্রি আছি আপনি মেসেজ দিলে আমি আপনাকে নক করব। তাছাড়া এখানে যে ফলাফল রিপোর্ট কার্ড আপনারা প্রিন্ট করার জন্য আপনার কম্পিউটার যদি ইপসন L130 মডেলের প্রিন্টার থাকে তাহলে আপনি খুব সুন্দরভাবে প্রিন্ট করে দিতে পারবেন। যদি অন্য প্রিন্টার থাকে তাহলে এখানে পেজ লেআউটে গিয়ে আপনি কি করতে পারবেন, এখানে কন্ট্রোল F2 চেপে আপনি আরেকটি কাজ করতে পারেন, যে পেজ লেআউটে গিয়ে এখানে এই যে ফেজ সেটআপে গিয়ে আপনি যদি দেখেন যে কোনো সাইট মার্জিন কেটে যায়, তাহলে ফেজ সেটআপে যাবেন। ফেজ সেটআপে গিয়ে মার্জিনে গিয়ে আপনি করতে পারেন কি, এই দিকে ডান দিকে, তারপরে বাম দিকে, উপর দিকে, নিচের দিকে এই যে পয়েন্ট একটু কমায় দিয়ে আপনি ওকে ক্লিক করবেন, তাহলে হবে কি আপনার ফেজ সেটআপটা করে নিতে পারবেন, অর্থাৎ কোনো দিকে কাটা যাবে না কোনো লেখা। তাছাড়াও যদি একটু কেটে যায় বা কোনো মধ্যে অ্যাডজাস্ট করতে পারছেন না, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনি ইপসন L130 যে প্রিন্টার ড্রাইভারটি আছে, ড্রাইভারটি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ইনস্টল করে নিয়ে আপনি উক্ত ফাইলটি L130 ড্রাইভারের সাহায্যে আপনি পিডিএফ তৈরি করে ফেলবেন। পিডিএফ তৈরি করার পর আপনি যে কোনো প্রিন্টারে খুবই সহজেই আপনি পিডিএফ তৈরি করে প্রিন্ট করতে পারবেন, যে কোনো প্রিন্টার দিয়ে। আর এখানে L130 ড্রাইভারটি কিভাবে ইনস্টল করতে হয় আমি আপনাকে আরেকটি টিউটোরিয়ালে পূর্ণাঙ্গভাবে সহায়তা করব, এবং কিভাবে পিডিএফ তৈরি করতে হয় আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আজকের মতো এই প্রজেক্ট ফাইলের ভিডিও টিউটোরিয়াল সম্পূর্ণভাবে সমাপ্ত করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি আমি আমার টিউটোরিয়ালের বিস্তারিত বর্ণনা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।